যে জিনিসটা দেখবে সেটা যদি আমরা কি শিখতেছি এটা ডিমান্ড কতটুকু। হ্যাঁ, তাহলে এখানে যদি আমরা মনে করে লিখি, তো মনে করো ফেসবুক বিজনেস পোস্ট করবে, ঠিক আছে, মনে করো ফেসবুক অ্যাডস মার্কেটিং প্রমোশন। দেখো ফেসবুক লিখছি আমি, ফেসবুকে কতগুলো কাজ হবে, ফেসবুক মার্কেটিং হবে, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাড দেয় না, দেয় কিন্তু না, ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, ফেসবুক বিজনেস পেজ, মনে করো এইটা আমি করবো। এখন কিন্তু আমি একজন ক্লায়েন্ট, আমার কাজ আছে আমি এখানে সার্চ করবো, ঠিক আছে। তাহলে দেখো এখানে কতগুলো লোক আছে, সার্ভিস অ্যাভেলেবল 69,626টা সার্ভিস অ্যাভেলেবল আছে শুধু ফেসবুক বিজনেস করে। তাহলে যদি কারো একটা মনে করো কাজ থাকে, সে যখন এভাবে আসে সার্চ করবে, মনে করো আমি এটা লিখে সার্চ করলাম, এই লোকগুলো আসছে, আসে না, আছে কি নাই? তাহলে মনে করো একটা মার্কেট ধৈর্য কতক্ষণ, 10 দোকান দেখবো, 20 দোকান দেখবো, কল্পনা করো। ঠিক তেমনি ব্যাপারটা হচ্ছে এটা একটা গিগ, এই যে একটা গিগ, এটা 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 সত্য লাগবে আলাদা আলাদা গিগ, কি আলাদা পার্সন। আর এই যে লোকগুলো আছে না, এরা সব সেলার, আছে কি সেলার মানে সেল দিবে। আর এখানে যারা কাজ দিবে তারা সব বায়ার, যারা কাজ দেয়। অর্থাৎ আমার যদি কাজ থাকে তাহলে আমি নিজে বায়ার, আমার কাজ নাই আমি সেলার হবো। তাহলে এখানে দেখো এটা হচ্ছে ফেসবুকের মার্কেটিং। যদি ফেসবুক বিজনেস করে সার্ভিস দেখলেন কতগুলো, মনে করো এখন ফেসবুক মার্কেটিং দেখি, যদি মনে করো আমরা এই মনে করো ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করি, সেটা আবার দেখো 4862। তাহলে আমি যদি ফেসবুক বিজনেস পেজ নিয়ে কাজ করি, তাহলে সেটার কাজ পাওয়ার পিরিয়ড বেশি না এটার বেশি? আমি যদি এখন নতুন একটা অ্যাকাউন্ট খুলি, তাহলে আমার সিরিয়াল নাম্বার কত হবে বলো দেখি? 48, 63, হ্যাঁ 63 নাকি? তাহলে আমি এই কয়েকটা কারে আগে এসে যতটা সহজ, কিন্তু ওই 69,000 লোকের কারোর সাথে সহজ, ঠিক আছে। এই জন্য করতে হবে কি, এটা গেল আমরা যদি শুধু দেখি ডিজিটাল মার্কেটিং, দেখো ডিজিটাল মার্কেটিং শিখবো তো আমরা, মাত্র 1951টা সার্ভিস আছে। তুমি এখন বলতে পারো ভাই এটা তো গুরুত্বই কম, তাহলে আমি শিখতেছি কেন? হ্যাঁ, এখন আরেকটা যদি দেখো জিআর গ্রাফিক্স ডিজাইন, যদি জিআরপি এসআইসি জিইএসআই জিএন, যদি গ্রাফিক্স ডিজাইন লিখে আমরা সার্চ করি এক যায়, তাহলে দেখো 12,184টা সার্ভিস অ্যাভেলেবল আছে। তাহলে আমি যদি এখানে নতুন একটা মানে অ্যাকাউন্ট খুলি, তাহলে আমার সিরিয়াল কত হবে? 12,185। তাহলে আমরা গ্রাফিক মানে ডিজিটাল মার্কেটিংটা চুজ করার মেইন কারণ হচ্ছে যে আমি প্রথমত শিখবো, হ্যাঁ শিখবো, শেখার পর হচ্ছে কি করবো, আর্ন পরের চিন্তা, আর্ন হবে কি হবে না সেটা পরের চিন্তা। We suggest completing all entry field in your gig information, doing it make your gig appear. সব তো কমপ্লিট আছে, টেকনিক্যাল এসিওর
সমস্যাটাই পড়ে। এখন দেখো আমরা ওইভাবে ওকে সার্চ করে দেখবো যে আমরা কোনটা শিখতেছি সেটার গুরুত্ব কত। হ্যাঁ, আর যদি আমরা শুধু এক্সাক্ট ব্লগ বলি তাহলে ব্লগ বলতে যেটা কাল দেখাছিলাম যে মনে করো এটা একটা ওয়েবসাইট, হ্যাঁ যেটা ব্লগিং বলছি আমি, এটা হচ্ছে একটা মার্কেট প্লেস, এই যে ফাইবার আছে, আপওয়ার্ক আছে, ঠিক আছে, এটা একটা মার্কেট প্লেস। এটা একটা মার্কেট প্লেস, ঠিক আছে। তাহলে এটা এক কোম্পানির, এটা আর এক কোম্পানি, এটা কিন্তু আর এক কোম্পানির অবশ্যই। সমস্যা নেই, এই জায়গায় দেখো যদি আমি ব্লগিং বলি তাহলে আমার একটা নিজস্ব ওয়েবসাইট থাকবে, সেখানে গুগলের অ্যাড দিবে, যেখানে কিন্তু গুগলের অ্যাড, হ্যাঁ বুঝছো, গুগলের অ্যাড দিবে, তো সেটা থেকে আমি ইনকাম করব। যেমন আমি যদি এটা ক্লিক দিই এই ওয়েবসাইট কর্তৃপক্ষের ইনকাম হবে, ঠিক আছে। তাহলে এটা হলো ব্লগিং, আর এটা হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং। এখন যদি আমি একটা ই কমার্স দেখি, মনে করো দারাজ, এই যে মনে করো দারাজ একটা অনলাইন শপিং না, এই দেখো ভাবছি তুমি বলছিলে যে ভাই আমার হচ্ছে যে আমি ডিজিটাল মার্কেটিং করবো। এখন মনে করো তোমাকে বলা হলো যে তুমি ভাই এই প্রোডাক্টটা প্রমোট করে দাও, হ্যাঁ প্রোডাক্টটা আমার সেল করে দাও। প্রমোট বলতেছে হায়ার করবো, তোমার আমার প্রোডাক্ট কেউ জানে না, 20 জন জানে, 10 জন জানে, আমি চাচ্ছি যে প্রচার করবো 50,000 লোক না। তাহলে এখন তোমাকে বলা হলো যে আমার এই ভাই পোস্টার ডিজাইন করা আছে, কিন্তু 50% একটা অফার দিই, তাহলে সেটার জন্য কি আলাদা পোস্টার ডিজাইন করবো আমি, ওইখানে কোথাও লিখতে হবে আমার, তাহলে আমার যদি এইটুকু কাজ আমার করে নিতে হবে। সবাই যদি ইমেজ নেন, এটা নেন, আপনি কিভাবে অফার ক্রিয়েট করবেন আপনার ব্যাপার, ঠিক আছে। তাহলে এই যে ই কমার্স যে করতেছে, এখানে টোটাল ব্যাপারটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। দ্বারা আমরা কিভাবে জানছি, হয়তো বা কোথাও অ্যাড দেখছি, কোনো অটোর পিছনে হোক বা গাড়ির পিছনে হোক বা রাস্তাঘাটে বা টিভিতে, যে কোনো অ্যাড দেখে কিন্তু আমরা এখানে আসছি এবং জানি তারা একটা অনলাইন ই কমার্স শপিং দেয়। এটা সব, এটাকে যেমন সব কিছু দেয়, চাল থেকে শুরু করে পেঁয়াজ অবধি। এখানে 146টা ক্যাটাগরি আছে। ক্যাটাগরি বলতে বুঝি ইলেকট্রনিক্স এক টাইপের ক্যাটাগরি, টিভি ফ্রিজ একটা ক্যাটাগরি, তারপর তোমার মনে করো যে ওয়ারিং ক্লোথ যেটা, ম্যান তোমার কসমেটিক একটা ক্যাটাগরি, এরকম বিভিন্ন ক্যাটাগরি বা যেখানে প্রোডাক্ট আছে। তাহলে আমরা যেখানে যেটা দেখবো যে এই ডিজিটাল মার্কেটিং এর ভিতর এটা হচ্ছে একটা প্রোফাইল, এটা কি ফাইবার প্রোফাইল, ঠিক আছে, এটা একটা প্রোফাইল। এখন এটা বিভিন্ন যে ড্যাশবোর্ড আছে, মেসেজ আছে, অর্ডার আছে। অর্ডার যখন কোনোটা কাজের তোমার অর্ডার থাকবে, সেটা গিগ বলতে যে একটা গিগ, এই যে প্রথম অবস্থায় সবাই 60টা গিগ দিতে পারে। তারপর হচ্ছে তোমার অ্যানালিটিক্স, অ্যানালিটিক্স বলতে এই গিগটা কোন অবস্থায় আছে, কি খবর নাই, এই অ্যাকাউন্টটা দেখো দেখাচ্ছি। মাত্র এই অ্যাকাউন্টে টোটাল আর্নিং কত, $140, অর্ডার কমপ্লিট আছে 16টা, এভারেজ সেলিং প্রাইস 13, আর্নিং 9 মাসে কোনো অর্ডার কমপ্লিট, ঠিক আছে। তারপর দেখো এখানে আবার লেভেল হবে, যখন তুমি মনে করো যে কাজ $400 ইনকাম করবা, তখন হবে লেভেল 1, তারপর লেভেল 2, এবং লেভেল 2 পরে হচ্ছে টপ রেটেড। টপ রেটেড করলে তোমার প্রাইস বাড়ে। আর্নিং মনে করো 140 হয়েছে, 400 হলে আমার কি হবে, লেভেল 1 হবে এটা, এই অ্যাকাউন্টে। তারপর রেটেড অর্ডার 88%, এটা আমার লোকেশন, এটা ঠিক আছে, আমি বাংলাদেশে যে দেখেন সেটা দিচ্ছি। তাহলে এখন আমরা যদি মনে করো জিনিসটা দেখবো, সেটা হচ্ছে যে আজকে যেটা দেখবো, কালকে আমরা কি দেখছিলাম, অনেক কিছু মানে গুগলের ক্রমে দিছিলাম না। আচ্ছা কালকে আমি বলছিলাম কপিরাইটের ব্যাপারটা। মনে করো আমি এই মনে করো ফুকেট কোথায় আছে, থাইল্যান্ডে আছে, ফুকেট আছে থাইল্যান্ডে। তাহলে এখানে দেখো অল ম্যাপস, ইমেজ, ভিডিও, নিউজ অ্যান্ড মোর, ঠিক আছে।
গুগল যখন সার্চ করবে দেখা যাচ্ছে অনেক ডেস্কটপ অনেক সময় আসে না, এই জন্য আমরা সবার আগে করবো এখানে লিখবো গুগল, GOO, মনে করো গুগল লিখলাম, এই যে গুগল সার্চ দিলাম, এই যে গুগলের কিন্তু অরিজিনাল পেজ দেখা, ঠিক আছে। এখানে যা মনে করো লিখবো আমরা যে ফুকেট, PHU, এই যে ফুকেট পাইছো। তাহলে ম্যাপ বলতে কি, ম্যাপ বুঝি, ম্যাপ মানে মারলে ওখানে ক্লিক দেই, এটা ফুকেটের ম্যাপ, এইটা হচ্ছে ফুকেট। এই দেখো সমুদ্রের মাঝে একটা সুন্দর দ্বীপ আছে, সেটাতে মানুষ বসবাস করে, সেটা বলতে। তারপর যদি এটা ক্রস করি আমরা, তারপর ইমেজে যাবো আমরা, কারণ আমি তো ইমেজ ডাউনলোড করবো, ঠিক আছে। তাহলে ইমেজ যখন ডাউনলোড করব, এই ইমেজটা মানে এই দেখো মনে করো এই ইমেজটা আমার দরকার, ঠিক আছে। সেভ এজ ডেস্কটপে দিব, এইখানে দেখো WEBP ফাইল, ঠিক আছে। WEBP ফাইল, এই ফাইলটা কি হবে, একটা ক্রোমের মতো আইকন তৈরি হবে, দেখো এই দেখো, ঠিক আছে। এই ইমেজটা হচ্ছে পেইড টাইপ, তোমার যদি খুব একটা দরকার হয় তোমাকে টাকা দিয়ে কিনতে হবে এই ইমেজটা, ঠিক আছে। আর ফ্রি কোনগুলো দেখো, মনে করো ফ্রিতে যাই যদি এইটা মনে করো ফ্রি, এটা ফ্রি ইমেজ, মনে করো এইটা হোক। আর ইমেজ ডাউনলোডের সময় যখন নিচ দিয়ে যায় তখন ডাউনলোড করা যাবে না, তাহলে তুমি রেজুলেশন এটা মনে করো ডাউনলোড করে সেভ করবো, দেখো এটা কি হচ্ছে জেপিজি, অর্থাৎ এটা হচ্ছে একটা ইমেজের, এটা হচ্ছে এক্সটেনশন, এই যে জেপিজি দেখাচ্ছে না, এটা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন বুঝি আমরা, এক্সটেনশন বুঝি কি, এক্সটেনশন মানে হচ্ছে কোনো কিছুর অতিরিক্ত অংশ। এখন এই ছবি থাকে তোমার হচ্ছে যে জেপিজি, অডিও থাকলে ওটা কি থাকে MP3, ভিডিও থাকলে MP4, তারপর তোমার দেখা যাচ্ছে যদি ওয়ার্ড ফাইল হয় সেটা হবে ডক ফাইল, তারপর এক্সেল ফাইল হলে XLS হবে, এরকম হচ্ছে এক্সটেনশন। তা এখন যদি এরকম এক্সটেনশন হয় তাহলে আমরা দেখো এই যে ডাউনলোড করবো, বুঝতে পারটা। এখন দেখো এই ইমেজটা কপিরাইট ফ্রি কিনা আমরা কিভাবে চেক করবো, এখানটা ক্যামেরা আছে দেখা যায়, ক্যামেরাতে ক্লিক দেবো, দিয়ে আপলোড ইমেজ, চুজ ফাইল, এই ইমেজটা, হ্যাঁ ওকে, দেখাবে তারা কোন কোন সাইটে আছে, কতগুলো সাইট ইউজ, সব কিছু নিয়ে আসবে, খুঁজতে দেওয়া আছে। তারপরে এটা ইমেজের সাইজ আছে 1000x680, এখানে আমরা ক্লিক দেই, দেখো এতগুলো সাইটে এই ইমেজটা ইউজ হয়েছে। তো আসলে মূলত ভাই বিষয়টা হচ্ছে কি, মানে এই ইমেজ নিয়ে না, ইমেজ তো আমার লাগবে কালে, তুমি যখন বেশি না না ইমেজের প্রাধান্য দরকার নেই, কিন্তু ইমেজের উপরে তোমার ডিপেন্ড করে কোয়ালিটিটা। তোমার একটা মানুষ দেখবে যে এই ইমেজটা যদি মনে করো 50 জায়গায় আপলোড হয়েছে, বিভিন্নটার কিন্তু কালার বিভিন্ন রকম, দেখো একটু খেয়াল করো, এইখানে দেখো আর এইখানে দেখো সেম না, কিন্তু দেখছো কেউ মাথাটা কাটছে, কেউ একটু ক্রপ করছে, এটা করি যেভাবে যে নেওয়া যে অ্যাঙ্গেল থেকে। এখন আমার ইমেজ কখন লাগবে, যখন আমি একটা ফুকেট সম্বন্ধে কন্টেন্ট লিখবো, তোমার একটা কোনো ক্লায়েন্ট বললো যে আমার একটা ব্লগ আছে, আমি ওখানে ফুকেট নিয়ে লিখবো, তুমি কি আমাকে 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখে দিতে বাবা, কিন্তু তুমি তো ফুকেট দেখো নি, তাহলে তোমাকে ইমেজ দেখে কিন্তু আইডিয়া করতে হবে যে ওইখানে কি কি আছে, দেখতে কেমন, ওখানকার ওয়েদার কেমন। এখন যদি তুমি ওয়েদার জানতে চাও কি করতে হবে তোমাকে বলো, সবকিছুই গুগলে সার্চ করতে হবে। আমি ম্যাপ দেখবো আগে, গুগল দেখবো আমার দেশ থেকে এখানে কত ডিস্টেন্স, কত বা USA থেকে কত ডিস্টেন্স, তাহলে এই জন্য আমাকে ইমেজ লাগবে, ঠিক আছে। তাহলে সেটা দেখবো না, আজকে দেখার বিষয় হচ্ছে আমরা কিভাবে কপিরাইট ফ্রি করবো। হ্যাঁ, তাহলে এইখানে চেক করবো আমরা কপিরাইট, এই ক্যামেরাতে ক্লিক দিব, আপলোড অ্যান ইমেজ। অবশ্য আর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে তুমি একবারে ইমেজ কপিরাইট ফ্রি পাবা,
একবারে ইমেজ কপিরাইট ফ্রি পাবা, সেটা তুমি বলে দিতে হবে। যেমন ধরো আমরা যদি এই টুলসে যাই, না সেটিং এ যাই, ইমেজ সেটিং, এই যে আছে না, টুলসে ক্লিক দিব। দেখো প্রথমত যখন সার্চ দিব ইমেজগুলো আসবে, টুলসে ক্লিক দিব। দেখো খেয়াল করো, অল, ম্যাপস, ইমেজ, নিউজ, ভিডিও, মোর অ্যান্ড সেটিং টুলস। টুলস থেকে ইউজেস রাইট, ইউজেস রাইট মানে কি ব্যবহারের পরিসীমা, যেটা এখানে আমরা দিব মনে করো যে লেভেল, টাইম, কালার, সাইজ। হ্যাঁ এইখানে না, এখানে তো আমার এখানে শো করতেছে, আমার একটা এক্সটেনশন লাগানো আছে। তোমরা যখন তোমাদের কম্পিউটার দেখবে এখানে দেখাবে ইউজেস ফর রিইউজ, লেভেল ফর রিইউজ, এখানে লেভেল থাকবে, ঠিক আছে। ইউজেস রাইটের ঘরে লেভেল ফর রিইউজ মানে গুগল থেকে পারমিশন দেওয়া আছে পুনরায় ব্যবহার করতে ওই ইমেজগুলো, যেটা ফ্রিতে তুমি করতে পারো। তখন তুমি যখন এইটা করে দিয়ে রাখবা, যাই আসুক ক্রিয়েটিভ কমন লাইসেন্স, এগুলোতে লাইসেন্স নেওয়া আছে, বুঝছো? তাহলে তুমি যখন তোমার কম্পিউটার সার্চ দিবা, এখানে ফুকেট বা মনে করো যে তুমি কক্সবাজার, কক্সবাজার লিখে সার্চ, এটাই সার্চ করি, তাহলে আমাকে যাইতে হবে সেটিং থেকে টুলসে, লোড আগে নিয়ে গতকাল একটা কথা বলছিলেন যে পিক যদি মানে যে পাইরেসি বা পাইরেটে এমন হয় না, আমরা কিভাবে বলবো যে না ওই পিকটা আসলে অরিজিনাল বা এই যে কপিরাইট ফ্রিতে তোমাকে কইলাম, এই ক্যামেরা যখন দেখবা যে ইউনিক হয়েছে ইমেজটা, গুগল থেকে নিলে তো সেটা অবশ্যই কপিরাইট, কারণ তুমি তো আর নিজে থেকে উঠাও নাই, না কেউ না কেউ দিয়েছে, তুমি তো সেটাই নিচ্ছ, এটা তো অবশ্যই কপিরাইট। এখন চেক করবো আমরা এই ক্যামেরা দিয়ে, এই গুগলের যে নিজস্ব সিস্টেমটা আছে কোনো কিছু সার্চ দেওয়ার, এইখানে যে ক্যামেরাটা আসে এইখানে দিয়ে আমরা চেক করবো। একটা ইমেজ ডাউনলোড দেওয়ার পর, কারণ কি জানো, যখন তোমার অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করবো, তখন এই যে কোম্পানি গুগলে বলবে ভাই এটা তো অন্যের কন্টেন্ট, ওর ওই ব্রেনটুকু আছে, ও কোনো কিছু ভুলে যায় না। তুমি যখন মনে করো যে বলতে পারবা যে আসলে আমি নিলাম, এ তো কিছুই বলতেছে না, কিন্তু ও যখন জায়গা মধ্যে যখন পেমেন্টটা সিস্টেম আছে, দেখা যাচ্ছে এই ইমেজটা তুমি বিক্রি করতেছো, তখন অবশ্যই ওরা কপিরাইট করে দিবে না এটা ইমেজ ব্যবহার করা যাবে। কেন? এটা একজন দিছে, মানে ইউজ করলে বা বিক্রি করলে তার পারমিশন লাগবে, তুমি করতে পারো না। ঠিক সেই রকম যেমন ইউটিউবে যখন তুমি ভিডিও নিয়ে কাজ করবা, অন্যের ভিডিও দিয়ে তুমি কখনো ইনকাম করতে পারো না। তোমার কন্টেন্ট অবশ্যই ইউনিক হতে হবে এবং নিজস্ব তৈরি। কেউ যদি ক্লেম করে যে এটা আমার বা এটা আমি বানাইছি, সেটা অবশ্যই তারা কিন্তু জাজমেন্ট করে দেবে যে আসলে সে সত্যি বলছি না, বলবে ঠিক আছে আপনার ডকুমেন্টস দেখান, কি কি পেপারস আছে আপনার কাছে। ঠিক তেমনি না বুঝলাম, ওইখানে ক্যামেরা যখন থাকবে না, ক্যামেরা চিহ্নটা, হ্যাঁ, তো ওইখানে কি করতে হবে দেখাইলাম তো আমি তোমাকে, ইমেজটা যখন ডাউনলোড করা শেষ, হ্যাঁ, তখন আমি চেক করবো, এই ক্যামেরাতে যাবো, কথা ভাই মন দিয়ে বুঝো, তারপর আপলোড করবো, যে ইমেজটা আমি চেক করবো এটা কপিরাইট ফ্রি কিনা, সেই ইমেজটাকে এখানে দিয়ে ওপেন করবো, দিয়ে একটু অপেক্ষা করবো, ঠিক আছে? তারপর যদি হয় তাহলে কোনো দাঁড়াও, হয় না হয় সবই বুঝে গেছি। কোনো পিকচার আছে,
তারপর দেখো আমি যেটা আমার ছবি ডাউনলোড করি, মনে করো এইটাই। আমাদের এখানে কোনো পিকচার নেই এই ল্যাপটপ হচ্ছে। এই যে মনে করো এইখানে এই ইমেজটা আছে দেখছো, যখন এইখানে থাকবে তখন হাত চিহ্ন থাকবে না, হাতে ক্লিক দিলে সে নিয়ে যাচ্ছে। যখন তোমার ওই ইমেজটা ইউনিক হবে, কোনো কারো ইউজ হয়নি বা তুমি প্রথম ইউজ করতে, তখন অবশ্যই এই যে এরকম থাকবে। এখন যে এই যে এখন যে আইকনটা আছে না, এই আইকন থাকবে, বাট যখন কপিরাইট থাকবে তখন হাত চিহ্ন থাকবে। প্রশ্ন বলতেছে এটা সমস্যা আছে, দেখো এই যে হুবার হচ্ছে। আর এখন আমারটা যদি আমরা চেক করি, আপলোড অ্যান ইমেজ চুজ করি, এটা অবশ্যই কপিরাইট দেখাবে। দেখো আছে আছে কি, তার মানে ইমেজটা কপিরাইট ফ্রি। এটা তো ছবি একজনের, চাইলে যে কেউ ইউজ করতে পারে। আর এটা তো মনে করো আমি নিজে দিচ্ছি, আমার লোকেশন সে দেখতেছে। এই দেখো আমার এখানে লিঙ্ক আপ আছে কি, ক্লিক যায় না। আর এইখানে কি করছে, এখানে এখানে দিলে আরেকটা যায়। এটা প্রত্যেকটা কিন্তু আলাদা ওয়েবসাইট। জার্নি, এই যে beautiful00blogpost.com, perfectholidays.com, দেখো এটা কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট। আমি যখন এখানে আমারটা লিখে সার্চ করতেছি, এই দেখো এইটা একটা আমার ছবি, তারপর এইটা একটা আমার, এইটাও আমার। এইটা দেখো নিলে কোথায় যায়, আমার টুইটারে নিয়ে যাবে। এটা আমার টুইটারে, আমি কিন্তু ইমেজে ক্লিক দিছি, সে আমাকে একটা টুইটারে নিয়ে যাচ্ছে। তারপর দেখো আরেকটা জিনিস, এইখানে ক্লিক দাও, এটা আলাদা একটা প্রোফাইল, এই টুল আনসার, এটা অফ পেজ করা নেই। তারপরে এখানে ক্লিক দেই, আলাদা এটা এটাতে অন পেজ করা নেই, এটা ক্লিক দাও, এ শুধু এমনি ছবি দিছিল। এখানে ক্লিক দাও, এ অন্য কোথায় নিয়ে দেয় না। কথা বুঝতে পেরেছো? তাহলে আমরা যখন ইমেজ থাকবে সেটা একটা আইকন, তখন কোনো লিঙ্ক আপ থাকবে না, তখন সেটা ইউনিক ইমেজ হবে। আর যখন থাকবে, কথা বুঝলেন সবাই? বুঝতে পারছি। বুঝলে অবশ্যই হ্যাঁ, না বুঝলে সেটাও কোবা। মানে ওটা কপিরাইট যদি সহ থাকে তাহলে যে কোনো ওখানে ক্লিক করে অন্য জায়গায় নিয়ে যাবে। এরপর আমরা ফ্রি দেখবো করতে, কিভাবে ফ্রি করবো আমরা। দেখা যাচ্ছে আমার একটা খুব গুরুত্বপূর্ণ ইমেজ দরকার, ওইটাই ভালো লাগতেছে, আমার তো কোয়ালিটি থাকতে বেশি। সবাই যেটা দিছে দৃষ্টিনন্দন জিনিস তোমাকে আপলোড দিতে হবে, যেটা মানুষ দেখে না সেটা তো আপলোড দিয়ে লাভ নেই। তখন আমি যদি দেখা আমার ওইটা নিতে হবে, তখন সেক্ষেত্রে তুমি অন্যভাবে সিস্টেম করবে। আজকে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল আমরা কিভাবে দেখবো। মানে এটা একটা ওয়েবসাইট, মানে এটা একটা ওয়েবসাইট। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে এই ওয়েবসাইটের তো একটা কন্ট্রোল প্যানেল আছে কি নেই? যখন মনে করো এটা যে প্রতিষ্ঠাতা আছে বা নির্মাতা, তারা কি করে, যখন আমরা কোনো কিছু ওয়েবসাইটে কন্ট্রোল করবো, একটা স্লাইস দিব। দেখো একটা স্লাশ দিব, WP-ADMIN, ঠিক আছে? WP বলতে ওয়ার্ডপ্রেস, WP বলতে ওয়ার্ডপ্রেস, আর অ্যাডমিন বলতে আমি তো অ্যাক্সেস নিব। এখন এন্টার দিব। আছে। এখন এখানে আমি কি লগ ইন দিব, এখানে আমি
লগ ইন দেবো, মনে করো এটা দিলাম, এখানে ইউজার নেমটা আর এখানে পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে লগ ইন দেবো। ক্লিয়ার? দেখো এইখানে এটা একটা ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড বুঝো? এটার আমরা যদি একটা ভিউটা দেখি, মনে করো ওয়েবসাইটটা এটা, এখন মনে করো আমরা একটা পোস্ট করি, আগে দেখি পরিবর্তনটা কোথা থেকে হয়। এখন মনে করো তুমি একটা পোস্ট অ্যাড নিয়ে করো, মনে করো এটা একটা আমি পোস্ট করবো, ঠিক আছে? দেখি এভাবে বুঝো যে কোনো ওয়েবসাইট হোক সেটা, যদি এই মনে করি উত্তরের সময়ও হয়। দেখো আমরা এটাও ট্রাই করি, এটাও যদি আমরা ট্রাই করি, তাহলে WP -admin হচ্ছে। দেখো এটা তো অন্যের ওয়েবসাইট, আমি জানি এটা, কিন্তু এটা আমি ইচ্ছা করলে ট্রাই করতে পারবো। আমি যদি এরকম থাকে, মনে করো দিলাম, আমার যদি এইটা হয়, এইভাবে আমরা লগ ইন করবো, যেটা আমি জানি না, ভুল দেখাবে, কারণ এই নামে কোনো ইউজার ওখানে ক্রিয়েট করা, ইউজার বুঝো ব্যবহারকারী, অর্থাৎ আমি অ্যাক্সেস দিয়ে রাখছি যে আমার এই নামের লোকগুলো এইখানে ঢুকতে পারবে, পারমিশন তাদের লাগবে, ইউজার আইডি পাসওয়ার্ড দিতে দিচ্ছি। তাহলে এখন মনে করো পোস্ট বলতে কি, আমাদের এইটা মনে করো একটা পোস্ট করবো আমরা, এই যেটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। আমরা এর ভিতরে কি করব, বাইরে আমরা আউটপুট দেখবো, ঠিক আছে? আমরা যা কিছু করার এদিক করবো। এখন মনে করি যে এইটা নিয়ে ওয়েবসাইট থেকে কপি করি, কপি করলাম, এইখানে এটা টাইটেল, এটা আমরা পরে দেখবো কোনটাকে কি বলতেছি, দেখবো। এটা মনে করো ইমেজটা কপি করবো, ইমেজটা ডেস্কটপে রাখি দিই, ডাউনলোড করলাম, এখন এখানে আসলাম, দেখো আমি এখানে প্রথমত ক্যাটাগরি দিব, এটা মনে করো যেহেতু রংপুর, তাহলে এটাকে রংপুরে ক্যাটাগরি দিতে লাগবে না? হ্যাঁ, ক্যাটাগরি রংপুরে দিলাম। এখানে ট্যাগ লাইন দিব, ট্যাগ লাইন কি আস্তে আস্তে সব বুঝবো, এবার বেসিকগুলো ক্লিয়ার হয়ে যায়। আর এখানে এই যে মনে করো ডেস্কটপ মুভ করে দিয়ে এখানে দিলাম মেটা ডিসক্রিপশন, তারপর আমরা এখন ইমেজটা আপলোড দিব। দিলাম, ঠিক আছে? এখন মনে করো আমি এটা পাবলিশ দিব, পাবলিশ করলাম, তাহলে আমি দেখো কতগুলো কাজ করলাম, করি নাই, কন্টেন্ট লিখছি, বাজারাই করি করি কপি করছি করে, এখন দেখো তোমরা এটা রিলোড দাও, দেখো এখন এই নিউজটা আছে না, এখন যখন রিলোড দিব, আছে? হ্যাঁ, এই হলো ব্যাপারটা। এখন আমরা এই যে এইগুলো দেখতেছি, এটা কিন্তু প্রত্যেকটা একটা আলাদা কন্ট্রোল প্যানেল আছে, ঠিক আছে? নিজস্ব, তুমি যেখান থেকে এটাকে নিয়ন্ত্রণ করবে, একটা তো নিয়ন্ত্রণ অংশ লাগবে, বাইরে থেকে কিন্তু কোনো কিছু নিয়ন্ত্রণ করা যায় না। মনে করো তোমার বাড়ির যদি কোনো ফ্যামিলি ম্যাটার ঝগড়া হয়, সেটা কি রাস্তায় বসে সলভ করো না, বাড়ির মতো বাড়িতে আব্বা মা সবাই মিলে বসে, কিন্তু আমাদের পার্সোনাল ব্যাপার। ঠিক কন্ট্রোল প্যানেল হচ্ছে এরকম ব্যাপার যে আমি আমার ওয়েবসাইটকে নিয়ন্ত্রণ করব, এটা একান্তই আমার, ঠিক আছে? এই গেল এই এরকম যে কোনো সফটওয়্যার যখন বানায়, প্রত্যেকটার একটা আলাদা আলাদা ড্যাশবোর্ড থাকে, কন্ট্রোল প্যানেল থাকে, সেখান থেকে নিয়ন্ত্রণ হয়। আমরা দেখছিলাম বলে যে কম্পিউটারে একটা কন্ট্রোল প্যানেল থাকে না, সেটা কোথায় থাকে? এই যে যখন স্টার্ট বাটনে লিখে CONTROL,
ঠিক আছে, এটা বড় করো। এই যে আনইনস্টল প্রোগ্রাম, এখান থেকে আমরা কি করবো, চাইলে প্রোগ্রাম ডিলিটও করতে পারি, আবার রিইনস্টলও করতে পারি। কালকে আরো বলছিলাম যে সফটওয়্যার দুই প্রকার, একটা সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখন সিস্টেম সফটওয়্যার কোনগুলো, যে অ্যাডোব ফটোশপ, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইউসি ব্রাউজার, অপেরা মিনি, অ্যাডোব ইলাস্ট্রেটর, তারপর তোমার দেখা যাচ্ছে যে অন্যান্য যে মানে সফটওয়্যারগুলো আছে সেগুলো আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। একটা নতুন কোনো মুভ দেওয়া যায় না তো? আমি যে কোনো মুহূর্তে ওটা চেঞ্জ করতে পারবো, এই সফটওয়্যার ভালো লাগে না, ফাঁকা আনইনস্টল করে দেবো, ভালো লাগতেছে ইনস্টল করবো। আর সিস্টেম কোনগুলো, দেখা যাচ্ছে যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম শুনছিলে, ম্যাক, তারপর তোমার হচ্ছে যে এক্সপি, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ 91, এখন তো উইন্ডোজ 10 চলছে, উইন্ডোজ 8.1 আছে, এগুলো হচ্ছে ব্যাপার। তাহলে সফটওয়্যার, সিস্টেম আর অ্যাপ্লিকেশন। এখন দেখো কালকে আর একটা দিয়েছিলাম ফটোশপের একটা বেসিক সেট আপ। এখন দেখি এখানে ফটোশপ আছে কিনে, এখানে এখানে ফটোশপ নাই, তাও সমস্যা নেই। আমরা আজকে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে আমরা ইমেজকে কিভাবে রিসাইজ করব। মনে করো আমি ফটোশপ জানি না, হ্যাঁ সোজা বলতে আমি মনে করো ফটোশপ জানি না, এখন তাও আমার এই ইমেজটা এডিট করা দরকার, ঠিক আছে, এই ইমেজটা এডিট করা দরকার, বুঝতে পারছো? তোমাকে বললাম যে আমার এই, হ্যাঁ এটা মানে এটা ওই অপারেটিং সিস্টেমের একটা ডিফল্ট প্রোগ্রাম, কিছু কিছু মানে সিস্টেম এমনিতেও কাজ করবে, ঠিক আছে। যেমন ধরো তুমি যখন এখানে কোনো অডিও প্লেয়ার দিবা না, অডিও প্লেয়ার, তারপর ওটা কিন্তু প্লেয়ার ধরে, ওটা উইন্ডোজ মিডিয়া প্লেয়ার বলে। তাহলে এইটা আমি এডিট করব, ঠিক আছে, বোঝা যায়, এটা আমি এডিট করব। এখন আমাকে বলা হলো এটা আপনি রিসাইজ করেন, মনে করেন, দেখো রিসাইজ করেন, রিসাইজ করার অপশন আছে, এখানে লিখতে পারেন, এখানে বিভিন্ন আকৃতি দেওয়া যাবে, দিলেন বিভিন্ন শেপ, বোঝা যায়। তারপরে মনে করো যে এইটা দিলাম, তারপরে হ্যাঁ দেখা যাচ্ছে আমি কিছুই পারি না, মনে করো সে এখান থেকে আমি শেপ নিই, বলে কি একটা একটা আলাদা আলাদা শেপ মানে আকৃতি, যখন লিখবো এর ঘরে টাপ করলে লিখবে, যে লেখা হচ্ছে, লেখাটার আমি সাইজ চাইলে বাড়াইতে পারবো, ঠিক আছে, লেখাটা সাইজ বাড়াবো, তারপরে এখানে কাট করতে পারবো, হ্যাঁ সেটা দেখবো না, আমি দেখবো কিভাবে এটা আমি রিসাইজ করতে পারবো। তাহলে আমি এডিট যাব, এডিট থেকে রিসাইজ, মনে করো তোমার ইমেজটা যখন ক্যামেরা মোবাইল দিয়ে ছবি তুলবো অনেক দূর থেকে তুলছো, দেখা যাচ্ছে এটা হাইট ওয়াইট 200 পিক্সেল বাই 300 পিক্সেল আছে, বা 2000 বাই 3000 আছে, হয় না, 2000 বাই 3000। এখন তোমার এটা দরকার পাসপোর্ট সাইজের, মনে করো আমার এটা আমার পাসপোর্ট সাইজের নাই, আমি এখন দিব, তাহলে আমরা প্রথমে পিক্সেল নেব, কারণ কম্পিউটার মূলত পিক্সেলের ভাষায় কিন্তু পার্সেন্টেজ বুঝে না, পার্সেন্টেজ দিবা যে 100% বাই 100%, তার মানে যা আছে তাই থাকবে। এখন আমি যদি পিক্সেলে দেই, পিক্সেল দেওয়ার পর এই যে মেইনটেনেন্স এসেপ্ট রেশিও, এইটা নিয়ে ক্লিক তুলে দিতে হবে। যদি এটা না দেই তাহলে কি হয়, আমি যদি উপরে 100 দেই নিচেও 100 উঠবে, হ্যাঁ উপরে 500 দাও নিচেও, মানে উপরে যা দিবে তাই উঠবে, এই জন্য আমরা এটা তুলে দিব। দেখা যাচ্ছে আমাকে বলা হয়েছে আপনি উপরে দেন 200, আপনি এদিক দেন 800, মনে করছে আমি ওকে দিব, হয়েছে? এখন তো বুঝতে পারছো রিসাইজ করলে কি হবে। এখন এই ইমেজটাকে তুমি আবার সাইজ করো, দেখা যাচ্ছে যে বলা হলো এটা সাইজ করে দেন, এখন উপরে তুমি 800 দাও, নিচে 200 দাও, নাকি? এখন 800 যদি তুমি নিচে 200 হবে কি, তাহলে 500 দেওয়া লাগবে, দিনের একটা মিনিমাম সাইজ হবে, বোঝা গেছে? এই হচ্ছে রিসাইজ। এখন এরপরে তুমি এখানে দিয়ে এই যে এইখান থেকে ফাইলে ক্লিক করে সেভ অ্যাজ করতে পারো, করি কোথায় রাখবা, আলাদা একটা কপি একবারে ডিরেক্ট ডেস্কটপে যাই, ডেস্কটপে গিয়ে এটা আমি নাম দিলাম, এইটার নাম দিয়ে সেভ দিলাম। আমার কথা কি বুঝছো সময় ভাই? দেখো এই যে আমার মূল ইমেজ এইটা, রিসাইজ করা ইমেজ এইটা, হ্যাঁ তো যদি তাই হয়ে থাকে এটা গেল রিসাইজের ব্যাপার। আমরা আরেকটা জিনিস দেখে আজকে শেষ করবো, সেটা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন দেখো আমার এই যে ল্যাপটপে অনেকগুলো দেখা যায় না, গুনি গুনি গুনি, এই যে দেখো খেয়াল করো কিন্তু
এগুলো হচ্ছে আলাদা আলাদা একটা এক্সটেনশন। যখন আমরা একটা ডিজিটাল মার্কেটার হব তখন আমাকে অবশ্যই এক্সটেনশনের উপর এক্সপার্ট হতে হবে, ঠিক আছে? যখন আমরা ওয়েব ব্রাউজার করা দেখছিলাম, এই যে ছবিতে ক্লিক দিব, দেওয়ার পর অ্যাডে, এটা আজকে দেখা সবকিছু রিভিউ সমস্যা নেই। এইখানে দিয়ে নাম, মনে করো নাম দিলাম, দিয়ে অ্যাড, ঠিক আছে? তারপরে গেট স্টার্ট করবো, এভাবে যাবো, ঠিক আছে? তো আমি যাচ্ছি না, আমার দরকার নেই আজকে। এটা মনে আছে, এটা মনে আছে তো না? এখন এটা আমরা বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, আমাদের আজকে হোমওয়ার্ক হবে, সেটা হচ্ছে প্রত্যেকে একটা করে ফেসবুক অ্যাকাউন্ট খুলবো। ফেসবুক অ্যাকাউন্ট খুলবো কি নাম দিয়ে? সেটার নামটা হবে ইংলিশ নাম। কারণ মনে প্রশ্ন, ইংলিশ নাম কোথায় পাবো? আমি তো জানি যে অ্যালেক্স হেলস, জরুট, মানে ক্লিয়ার নাম যে দেখছি সেটাই জানি। তো আমরা একটা গুগলে সার্চ করবো ফেক নেম জেনারেটর। ফেক নেম, আমি শুধু ফেক নেম জেনারেটর দেবো, আমি দরকার নাই, আমি নাম চুজ করে নিব, ঠিক আছে? এখানে ক্লিক দাও, এটার নাম কি? ফেক নেম জেনারেটর। একটা ওয়েবসাইট সার্চ করছি, আমার দেখাচ্ছে ফেক নেম জেনারেটর। এখন তোমার আমার নাম গুলা সে শুনছে, এটা নথিভুক্ত করে রাখছে, একটা ওয়েবসাইটে বানাই রাখছে। এই যে প্রথমত ওয়েবসাইটটা, এই যে ফেক নেম জেনারেটর, ঠিক আছে? তুমি এটা জানো না, এটা পার ডে 1 থেকে 1.5 লক্ষ ভিজিটর এই ওয়েবসাইটে, 1.5 লক্ষ। আমাদের তো মনে করো ওয়েবসাইটে 5টা ভিজিটর হবে মহা মুশকিল, 5 জন জানালে অনেক বড় ব্যাপার, যে অমুকের ওয়েবসাইটে 5 জন জানে। তাহলে এখান থেকে আমি র্যান্ডম, মানে এখানে তুমি র্যান্ডম থাকলে কি হবে? প্রকাশ্য না, এখানে র্যান্ডম জেন্ডার যখন র্যান্ডম সচরাচর, তুমি ছেলেও না মহিলাও না, ঠিক আছে? এখানে আমাকে মেলে দিলে, তারপর এখান থেকে নেম সেট কোন থেকে নিব, আমাকে অ্যারাবিক নিব, সেই আমি দেখাচ্ছি তোমাকে, অ্যারাবিক নিব। তারপর ইউনাইটেড স্টেট দিয়ে এখন জেনারেট করে দেখো আছে, এর নাম, জন্ম তারিখ, হে হো, তথ্য সব দিয়ে দিচ্ছে। একটা ফেক আইডি হয়ে গেছে, বুঝতো? আঙ্কেল উপরেরটা বুঝলাম না আরেকবার, এই অ্যারাবিকটা করলে মেল, শোনো মেল, এখানে নাম সেটটা তুমি কোন দেশের নিবা? বাংলাদেশ, সে দেখি বাংলাদেশ আছে কিনা, নাকি এটা দেখা দরকার। এত বড় দেশ আমরা, বাংলাদেশ নাই, বাংলা নাম নিবে, ব্রাজিলিয়া দেখো, ইংলিশ দেব লাগে, ব্রাজিল দেখো, না তো ইউনাইটেড কিংডম দেখো, মানে করো ইউরেশিয়া নিবা, ইউনাইটেড কিংডমের নেই, জেনারেট করো। এখন ইংলিশ ম্যান হয়ে যাবো সবাই। আচ্ছা নাম সেটের ক্ষেত্রে আমি ওটা কি, মানে দেশটা না হয় ইউনাইটেড কিংডম, কিন্তু নাম সেটের ক্ষেত্রে এই যে ব্রাজিল নেওয়া হয়েছে, এটা কি? ব্রাজিল তুমি নিবা, কোন দেশের নাম নিবা? দেখো ব্রাজিলের নাম, এই দেখো সিলভা, সিলভা অ্যাভেলেস, মানে সিলভা ওদের একটা, যেমন আমাদের মিয়া খান, এটা বংশীয় একটা আর কি টাইটেল, এটা ব্রাজিলের সিলভাটা, থিয়েগো সিলভা, অমুক সিলভা, হে সিলভা। তারপর ব্রাজিলটা বাদ দাও, অস্ট্রেলিয়ান দেখো, ওই জায়গা ওই পিকটা দিলে হবে শুধু, না পিক দিবে না, ওরা তো পিক দেওয়ার পারমিশন নাই। তোমার নাম দিচ্ছে, এটাই অনেক মহা ব্যাপার। তুমি নাম খুঁজি বাবা, তোমার সবাই জানে অ্যালেক্স হেলথ, এটা ওটা হেই হই, কিন্তু এইরকম তো দেখাবে না। ফিরি ফিরি নাম দিতেছে, এখানে কেন আসলো না, মানে নাকি আসবে আসবে, ঘুরতেছে, বুঝতো? ঘুরবে না, আসছে। যেমন দেখো আমার যেটা ওয়েবসাইট আছে, এটা আমার ওয়েবসাইট, কালো বাঘ, টিআরএ ট্রাভেল প্লেস, একসময় আরো ছিল অনেকগুলো, শিখতে গেলে প্রথমত নষ্ট হয়, অনেক কিছু আছে, ত্যাগ তিতিক্ষার ব্যাপার আছে, যতক্ষণ চলে যায় মাথার প্রতি, কিছু কিছু হারাইতে হয়, কেন জানো? সবকিছু তো ধরে রাখা সম্ভব। যেটা আমার ওয়েবসাইট দেখো, এটা কিন্তু ডিজাইন একরকম। এখানে তুমি নামটা কিভাবে দিবা? দেখো এখানে যখন পোস্ট গুলো আমি পাবলিশ করছি, একটা নাম তো দিতে হবে, পোস্টটা কে দিল। এই দেখো এখানে আমার নামটা দেওয়া আছে, এটার নাম আছে গ্লোজি জিওন, এই ওয়েবসাইটের আমার নাম আছে গ্লোজি জিওন। আমার আরেকটা ওয়েবসাইট ছিল প্লেস অফ ট্রিপ, ওটা ছিল অ্যালেক্স মার্টিন, অন্য নামে, অন্য অবশ্যই অন্য নয়। তুমি যখন ইংলিশ, হ্যাঁ এগুলো ভিজিটর আছে, ভিজিটর কিভাবে আমরা দেখবো সেটা দেখো, আমরা দেখবো গুগল অ্যানালিটিক্স,
ZOOGLEA সাইকেল না হারিবা পারে গুগল অ্যানালিটিক্স হারাই কি মনে থাকবে যেন একটা শিখে দিলে হারিয়ে থাকে দেখো গুগল অ্যানালিটিক্সটা কি? এই অ্যানালিটিক্স দিয়ে আমি আমার ওয়েবসাইটের সমস্ত কিছু দেখতে পাবো, আমার ট্রাফিক গুলো ভিজিটর গুলো কোথা কোথা থেকে আসে, সেটা দিনাজপুর থেকে আসতেছে না রংপুর থেকে আসতেছে না ঢাকা না ইউনাইটেড স্টেট না অস্ট্রেলিয়া না আমেরিকা না কোথা থেকে আসছে, লোকেশন দেখাবে, তারা কোন ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করে, তাদের মোবাইলে উইন্ডোজ নাকি এমনি অ্যান্ড্রয়েড ভার্সন, তারপর তোমার নাকি উইন্ডোজ 10 ইউজ করে নাকি অপারেটিং সিস্টেম কোন টাইপের ইউজ করে, তাদের ভাষা কি, বয়সী কতক্ষণ ছিল, কোন কোন পেজ দেখছে, কতটা দেখছে, একদম সমস্ত তথ্য সে জন্মকুণ্ডলী বের করে নিয়ে। হ্যাঁ সমস্ত দেখাবে। তো ওকে বলা যায় অ্যানালিটিক্স করো। অ্যানালিটিক্স মানে কি? এই দেখো অনুসন্ধান না? এটা আমার একটা ওয়েবসাইট অ্যানালিটিক্স, এটাই হোক। এটা মনে করো যে আমার এই ওয়েবসাইটে কিন্তু এখন নাই, আমার এটা ওয়েবসাইট মরুম হয়ে গেছে না, ওয়েবসাইটের এখন আমার অ্যাডসেন্সটা আছে কিন্তু এই ডোমেইনটা কোন একজন লোক আমার থেকেও বেশি টাকা দিয়ে কিনে নিয়ে নিয়েছে। এখন যদি আমি আবার ওয়েবসাইটে ওর কাছ থেকে নিতে চাই, অফার করা লাগবে আবার। না তোমার দাম হচ্ছে প্রায় 1.5 লক্ষ টাকা। এই দেখো গোড্যাডি আমি দেখছি, আমরা সবাই IPL দেখলেও গোড্যাডি দেখা যায়, খেলা দেখো অনেক কিছু লক্ষ্য করে না তারা সবাই। গোড্যাডি একটা ওয়েবসাইট বারবার যায়, খেলার যে স্লাইড গুলো থাকে না বারবার গোড্যাডি বারবার যায়। গোড্যাডি নাকি এটা হচ্ছে অনেক কিছুই যায় ভাই, আমরা খেয়াল করি, আমাদের মূল উদ্দেশ্য খেলা দেখা যায়, সুস্থতা না কোনো মুহূর্তে পার করি আমরা। দেখো এখানে আমি যদি কোনো কিছু তোমার নামে ডোমেইন কিনতে চাও, এটা ভাবে ক্লিয়ার করি, ডোমেইন এন্ড হোস্টিং। ডোমেইন হচ্ছে আমার নাম কি আরাফ, আমার নাম সেলিম, আমার নাম সাদমান, আমার নাম মাহফুজ, আমার নাম সুজন, এসে একটা নাম, হ্যাঁ এটা হচ্ছে নাম। এখন লোকটা কয় ফিট, 5 ফিট 4 ফিট 3 ফিট 2 ফিট বা এটার আয়তনটা কথা। যেমন মেমোরি কার্ড কিনলাম 2GB, প্রথমে ছিল 512, 128 ছিল কিন্তু ছিল না ফার্স্ট যখন মেমোরি কার্ড, আমরা ক্লাস 10 এ পড়ি, আমরা ক্লাস 6-7 পড়ি, তখন ফার্স্ট মেমোরি কার্ড আছে। তখন রাউসার একটা নোকিয়া মোবাইল নিয়ে আসতে দিত, লাল কালার একটা ফ্রেম ছিল, ছোট মোবাইল ছিল, তা মেমোরি ছিল। তো ওই সময় স্যার একটা কথা ভুল বলছিল, আমার এখনো মনে আছে আর কি, মানে তখন আমরা কি জানতাম না, উনি 128 তখনই বলতো মেমোরিটা ছিল 128GB, কিন্তু আসলে কি জিবি ছিল না কেবি ছিল? এখন শোনো MB KB ব্যাপার আছে, 1024 নেই কেবিএ কেবি 1 MB 1 MB হবে, হিসাব আছে কিন্তু আরে কেবি 1024 আবার 1000 হচ্ছে MB 1GB 1025 দেয়। 25 না কোথাও দিবে না, সিস্টেম তো কারাপ্টেড হয়ে যাবে। হ্যাঁ না না 25 না তো 24 দেয় তো। 24 হবে ভাই। 1024 এ দেয়। এটা নিয়ম তো, মানে এটা একটা ইউনিট। এখন 60 সেকেন্ডে এক দুনিয়া উল্টাইলো, তুমি 100 ঠিক হবে মাথা পাগল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ দেখো এই যে গোড্যাডি করে কি, এরকম কিছু ওয়েবসাইট আছে যারা ডোমেইন বিক্রি করে, ডোমেইন মানে নাম বিক্রি করে, এরা কিন্তু গোটা দুনিয়াটা কিনে রাখছে। মানুষ এখন সাদের দেশে জমি কিনতেছে না, তাহলে আমরা বুঝতে পারলাম যে আপনার নামটা বিক্রি করছে। হ্যাঁ শোনো ওখানে সাদের দেশে মানুষ জমি বিক্রি করতেছে না, হ্যাঁ কিন্তু ওটার মালিক কি ওরা? না তুমি কি আমরা জানো ওটার মালিক ওরা? ওরা ওইটা প্রথমত আবিষ্কার করছে, এই জন্য ওরা ওটা মালিক হয়ে গেছে। মহাকাশে কিন্তু এখন আমাদের দেশের কোনো কিছু স্যাটেলাইট নেই, আমাদের দেশের স্যাটেলাইট করে হচ্ছে তোমার আফগানিস্তানের উপরে, আমাদের দেশের স্যাটেলাইটটা আছে। টাকা খরচ করলে আমরা স্যাটেলাইট গেলে ওদের উপরে, শুধু 5টা মিনিট লেটের কারণে ওই জায়গাটা মানে এই যে জায়গায় যাওয়ার কথা সেটা পারে নাই, মানে ওদের মাথার উপর আছে। মানে টাইমলি আসতো আমাদের এখানে 5 মিনিটের কারণে হয়নি। আচ্ছা ঠিক আছে, কোনো টেকনিক্যাল ফল্ট ছিল, ইঞ্জিনিয়ার গ্লোজব ছিল, তাদের ব্যাপার, সেটা যদি আমরা না যাই। তাহলে এখানে আমি মনে করে লিখবো, মনে করো একসময় তুমি একটা ওয়েব ডেভেলপার হয়ে গেলে সে, বা একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে গেলে, তোমার তো কিছু পোর্টফোলিও রাখা দরকার। আমি আজ তোমার কার্ডটা বের করে দেওয়ার সাহস আছে, বের দিচ্ছি তোমার, তাই কি না? তাহলে তোমার এখন মনে করো তুমি একদম ডিজিটাল মার্কেটার, তোমার তো একটা ওয়েবসাইট নিজস্ব থাকা দরকার অবশ্যই। অবশ্যই তুমি কি কি সার্ভিস প্রোভাইড করো বলতে হবে না, সাইনবোর্ড ব্যানার তো থাকা চাই ভাই। তাহলে আমি মনে করো লিখবো সাদমান, সাদমান সুন্দরী SADM সাদমান, আচ্ছা যাই হোক সেটা sadman.ruksan.com। শোনো আমরা ওয়েবসাইট দেখি .com থাকে, কিন্তু .com .com মানে কমার্শিয়াল, সেটা বিজনেস টাইপ।
তাহলে আমি আমার নামটা দিয়ে কি করবো, শুধু নামটা রাখবো না, আমি দেখাবো। মনে করো তুমি লিখলে, এক সময় তুমি একটা বড় লোক হয়ে গেলে আমি একটা কোম্পানি দিয়ে দেবো। সে মনে করো দেখো যে আমি কিনছি ওয়েব আইটি এই BD.com BD.com কয় টাকা লাগে? 700-800 টাকা লাগে। কয় টাকা? কোম্পানি দিছেন এটা বুঝতেছি। হ্যাঁ হ্যাঁ 800 টাকা লাগে এই যে ওয়েব আইটি BD.com ইজ টেকেন, মানে দেখি এটা কেউ নিয়ে নিছে, তার মানে আমিই নিয়েছি, কিন্তু আমি আবার সার্চ করতে দেখা যাচ্ছে তোমাদেরকে। তেমন হচ্ছে ব্যাপারটা। এরা কি করে, এই যে এখন এই হলো ব্রোকার। দালাল। এখন এটা আপনার খুব পছন্দ, এর সাথে যোগাযোগ করেন। হ্যাঁ আপনাকে এটা কিনে দিবে, এটা যেমনি হোক, তখন আপনার সাথে হয় যোগাযোগ করবে না হয় যোগাযোগ করবে না। এ হলো মানে চিটার। চিটার নম্বর 1। ওখানে লেখা আছে ব্রোকার সার্ভিস। হ্যাঁ ব্রোকার সার্ভিস মানে দালালি সার্ভিস এখানে আছে। আচ্ছা ঠিক আছে, প্রথমত মোবাইলটা দাও, আমার এই যে ব্যথা করতেছে যখন ডাইরেক্ট একটা আসতেছে তো। হ্যাঁ এই দিয়ে দেই। আহ কি শান্তি, শান্তি। এখন দেখো কোথায় জানিছিলাম, হ্যাঁ অ্যানালিটিক্স দেখছো, এই দেখো অ্যানালিটিক্স দেখো, এই সাইটে একজন অ্যাক্টিভ ইউজার আছে, এখন মাত্র এরকম। একজন অ্যাক্টিভ আছে। তাহলে ইউজার মোট আছে 138টা, আজকে সেশন ছিল 149 সেকেন্ড। ঠিক আছে, বাউন্স রেট মানে কি গতিতে সে আমার সাইটটা স্ক্রল করছে সেটা। এখন একটা জিনিস দেখো, তার আসার গতি দেখো, দেখছো আমার মান্থলি আসে 349 জন, উইকলি আসে 209 জন, ডেইলি আসে 5 জন। এটা অ্যাভারেজ হিসাব দেখাচ্ছে আমার, মানে সেটা আবার কোনটা দেখো, এই 400 থেকে 300-র মধ্যে, 200 থেকে 100-র মধ্যে আসে, 0-র মধ্যে আসে। এর লোকেশন কি বাংলাদেশ থেকেই বেশি আছে, ইউনাইটেড স্টেট থেকেও আসছে, সুইডেন থেকে আসছে, কানাডা থেকে আসছে, চায়না থেকেও আসছে। কি তার মধ্যে মোবাইল দিয়ে আসছে 78.5%, ডেস্কটপ দিয়ে আসছে 19.5%, ট্যাবলেট দিয়ে আসছে 2%। বুঝতে পারছো? তারপরে কোন কোন পোস্ট আমার বেশি দেখছে, এই যে পাটগ্রামে কোরআন শরীফ অবমান করে এটা দেখছে, বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস সেটাও দেখছে। পেজ ভ্যালু দেখো, এগুলো কিন্তু একটারও ভ্যালু নাই, আছে ডলার সব 0 আছে। কে কারণটা হচ্ছে এসব বাংলাদেশি লোক বেশি আছে, বাংলাদেশি তো আমরা ফকির নিয়ে নাঙ্গা বুক্কা, ঠিক আছে, এই নাঙ্গা বুক্কা বিদে আমাদের কোনো ওয়েট ওজন নাই। আজ অ্যামাজন তো অনেক অনেক কিছু করা সম্ভব ছিল আমাদের দিয়ে, কিন্তু আমাদের হারাকাতবাসী মনে করে আমাদের মারি ফেলেছে। ওরা এক সময় ভিক্ষে ঝুলে হাতে নেবে। এর আগেও যারা বড় ভাই ছিল আমি চিনতাম, জানতাম, করছিল অনেক কিছু করছে ওই সময়। সময় মানে গায়ের করে যাওয়া যায় মশানে। এখন তার ভাত সেটা যাই হোক, এটা গেলো অ্যানালিটিক্স। ঠিক আছে, এইখানে ডোমেইন বিক্রি করে। ডোমেইন বলতে .com দেখলে বুঝবো কমার্শিয়াল, edu.bd হলে এডুকেশন, এডুকেশন থাকে না আলাদা গোপন করো তোমার এই যে স্কুল না RCCI স্কুল .edu.bd হ্যাঁ, বিডি থাকে না বাংলাদেশ, IN থাকলে ইন্ডিয়া, মানে প্রত্যেক দেশের আবার ইউনিক কোড আছে না, বিডি IN ওটা ব্যাপার আলাদা। .com থাকলে সেটা হবে কমার্শিয়াল, যদি থাকে ORG থাকলে অর্গানাইজেশন, যেমন সোনালী ব্যাংক.org, সোনালী ব্র্যাক.org, TMSS.org। হ্যাঁ, তারপর আছে .net হচ্ছে টপ লেভেলের ডোমেইন, খুব দামি ডোমেইন, ইভেন এটা খুব ফাস্ট। এখন সবার জন্য হচ্ছে .com, মানে সস্তার মধ্যে সবাই নেয়, ব্যবসা বাণিজ্য করার সময় সেটা সবাই নিয়ে পায়। আর এই গোডাডিতে আসি আমরা, আমাদের মনে করো আমি যেটা দেখাইলাম, নাম সার্চ করবো। হোস্টিং বলতে কি কতটুকু জায়গা নিবে, ডোমেইন মাত্র নাম, হোস্টিং আবার লাগবে। তুমি নামটা কিনলে, এখন একটা বডি সাইজ দেখার জন্য একটা শেড কেনা লাগবে না? তুমি এখন 5 ফিট লোক, তোমার জন্য কি 4 ফিট দরজা তুমি ঢুকবে? তাহলে অবশ্যই দরজাটা কষ্ট করবো, কারণ আমি ফ্রিলি যাবো তো সেখানে, 5 ফিট দরজাই কেনা লাগবে আমাদের, 5 ফিট দরজা কিনবো। এই জন্য ওখানে আবার জিবি, কয় জিবি নিবে, 2 জিবি 3 জিবি 4 জিবি 5, কেউ 100 জিবি কিনে রাখে। এখানেও বিজনেস হয়, অনলাইনে অনেক কিছু, অনেক বিজনেস করে অনেকে। এখন তো বুঝতেছি, কেউ ডোমেইন হোস্টিং প্রোভাইড করে, আপনি নাম কিনবেন আমার এখানে আসেন, ও কিনে দিচ্ছে, ওর কার্ড আছে, 500 টাকার ডোমেইন নিচ্ছে, তোমাকে 750 টাকা নিচ্ছে, আবার তোমার কাছে হোস্টিং বিক্রি করতেছে, ওখানে আলাদা টাকা। 1 জিবি ডোমেইন হোস্টিং তোমার কাছে 2150 নেবে, তার খরচ মাত্র 1250 টাকা। 2150 টাকা ইনস্ট্যান্ট নিবে, আবার তোমার সাপোর্ট দরকার হলে এক্সট্রা ফি নিবে। এবার এর আবার বাৎসরিক চার্জ আছে, জমির খাজনা খারিজ দিই না আমরা, খাজনা দেন সেরকম, কিন্তু জমি তো বাকি রাখা যায়, বছর বছর যুগ যুগ বাকি আছে, কিন্তু বাবা এটা বাকি নাই। 1 বছর রিনিউ করবে না, পরের বছর তোমাকে ওয়ার্নিং দিবে, আজকে থেকে আপনার নাম গায়েব হয়ে যাবে।
দেখবে না আমি বের হয়েছে এটা তো আরেক তখন ওটা আবার বিক্রি করবে, ওরা বলবে এটা এখন এভিলেবল আছে, কারণ নিলে আইসেন। অনলাইনে যুগে কোনো নসর পছন্দ নাই। প্রথমত আমাকে একটা ডোমেইন এন্ড হোস্টিং কিনতে হবে, ঠিক আছে? আমরা যদি ব্লগিং করতে যাই, যেমন এই যে উত্তরের সময়, কাউনিয়া নিউজ দেখলাম, ট্রাভেল অ্যাডভাইজার, এই যে ডোমেইনটা কিন্তু আমি আমার নামে রেজিস্ট্রেশন করে রাখছি, বিধে এটা আমার না, এটা সম্পূর্ণ ইউনিক ছিল। তুমি আগে কাজ ছিল সেটা আমার দেখার বিষয় নেই, আমি এখানে সার্চ করব, যদি এভেলেবল দেখায় তাহলে আমি নিব, যেটা নাই সেটা। যেমন ধরো এই ট্রাভেল ADVISOR24 মনে করো .com, এটা ঠিক আছে, এটা অ্যানিমেশন। এই যে ট্রাভেল অ্যাডভাইজার মানে এটা কি এভেলেবল আছে না? এটা তুমি কিনতে পাবা। কয় টাকা? এটা কয় টাকা? 7.25 না, তো 7.25। এটা SSG, মানে এখানে তোমার 90 টাকা ধরতে হবে। এটা আলাদা দেশের একটা কোডিং তোমার। এই যে এটা হচ্ছে কি ডলার সাইন, এটা ডলারের সিম্বল। তাহলে যদি আমরা ক্যালকুলেট করি কত, 7.25 নয়, মানে ক্যালকুলেটর বের করি, ওটা কোনে ক্যালকুলেটিং করবেন? সব ওখানে আছে, কেন থাকবে না? গুগলে সব আছে, এইটা জানো না? এই দেখো 7.25 গুণন মনে করো যে 80 দাও, 88 আচ্ছা আগে 80 দাও, 80ও হয়তো, ডলারের দাম 80 টাকা, 580 টাকা, মনে করো 600 টাকা হলো। কিন্তু যে বেটা কিনবে, আমাদের কার্ড নাই, মনে করো তোমার আমার কার্ড নাই, তুমি আমার কাছে কিনবে না, আমি যদি কার্ডটা তোমার টাকাটা তোমার ক্যাশে নিলাম, আমার ডলার ভাঙাইলাম, যেটা লাভ রাখবো শুধু এসে পাই, আমার টাকাটা ব্যবসা ওটা কোনো ওটাই হবে। তো আমার কইলে আমি কমো অত 750 টাকা লাগবে, কি রোমেন নাম নেও, বুঝে নাই? এটা গেল একটা। এখন হোস্টিং, হোস্টিং দিব 1 GB কত, 1 GB 1500 টাকা, তাহলে 1500 600 মনে করো, বা 700, যেভাবে যেটা অনেক ডোমেনের ভ্যালু অনেক বেশি থাকে। দেখা যাচ্ছে এটা খুব সার্চ হয় না, এটার দাম বাড়ে দেয়, ওরা এটা বোঝে, এরা তো স্টকে রাখছে। এখন পেঁয়াজ নাই আছে, এই নামটা নাই, আপনার খুব দরকার, এটা ঠিক আছে, দেন টাকা এত লাগবে, দিব আমরা 1 কেজি পেঁয়াজ দেওয়া নিয়ে এগুলো ব্যাপার। তাহলে বুঝছো? এই জন্য আমরা যদি ব্লগিং করতে চাই, আমরা কিন্তু একসাথে দুইটা জিনিস শিখবো ভাই। প্রথম কথা বুঝে, আমি ব্লগিং শেখার প্রধান কারণ, আমি যদি তোমার হাতে একটা জিনিস দেখাইতে পারি, দেখা যাচ্ছে তুমি ফাইবারে অর্ডার পাচ্ছ না, 5 জন পাইছে, 1 জন পায়নি, বা 1 জন পাইলে 5 জন পাইল না। কিন্তু আমার যখন নিজস্ব ওয়েবসাইট থাকবে, সেখানে আমি সর্বোচ্চ 3 মাস পর আমি ওখান থেকে ইনকাম করবো, 100% গ্যারান্টি। কেন গ্যারান্টি আছে? সেই কিছু ট্রিক্স আছে। এই যে এই অ্যাডে ক্লিক দিবে মানুষ তোমার, আর এই ওয়েবসাইটটা মানুষকে জানাইতে গেলে তো আমার মার্কেটিং জানা দরকার। এই জন্য আমরা দুটো মার্কেটিংও শিখবো আর নিজস্ব প্রোডাক্টও তৈরি করবো। কথা বুঝো ভাই, আমার এগুলো জিনিস শেখার উদ্দেশ্য নিজেই উদ্যোক্তা হবা। তোমার দুইটা ওয়েবসাইট থাকলে যদি একটাতে 100 কোটি আসে, দুইটাতে 200 টাকা, আর দুগুণে 16,000 খরচ বরচ বাদে মনে করো তোমার 14,000 টাকা উঠে আসবে, বুঝো? কেন কথা অনেক সময় ডলারের রেট কম যায়, তারপর ওরা আজ বাংলা কিছু কমিশন খাইবে, যে ব্যাংকে আনবে তাই যদি কিছু কমিশন খাইবে, খাবার না ডলার খুঁজে করে দেবে, ওটা বাদ দাও। মনে করো তোমার 1,000 টাকা, 14,000 টাকা তুললে তুমি যদি এখন ঘরে বসে 14,000 টাকা কামাই করতে পারো, আর যখন তুমি একটা সাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভ শিখে যাবা, 1000 টাকা করতে পারো, কিন্তু নিজের নামে করা যাবে না। এক নামে অ্যাডসেন্স না, তোমার বাড়িতে আব্বা আম্মা আছে না, খালি ভোটার আইডি কার্ডের দরকার আর তথ্যের দরকার। তোমার দিলে তো গুগল তো খুব সেন্সিটিভ ব্যাপার, কিন্তু বছরে প্রত্যেকটা যত তত দুনিয়া তৈরি ছাড়া 3 বার করে ঘরে বছরে, কখন ঘুরে নিজেও জানে না যে কখন ঘুরবে কার কাছে। ঠিক আছে, এই জন্য এটা গেলো ব্যাপার। আর মার্কেটিং শিখে আমরা 3টা সাইটে অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে? এর পাশাপাশি আমরা দেখবো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, SEO, ঠিক আছে? এগুলা SEO শিখবো, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। গুগল কিন্তু একটা ইঞ্জিন, কোনো কিছু লোকে এন্টার করা মাত্র ঘুরে, খালি ঘুরপাক খায়, কোথায় আছে ওটা? তালা সব মাত্র ধরিয়ে সাইড দেয় না, মানে ব্রেনের মতো কৃত্রিম ব্রেন। অমুকে খুঁজতেছে, এখন কোটে বাড়ি হয়, নাম অমুকের বাড়ি, অমুক ভাই এখানে অমুক নামে আছে না, ইনি তো না, উনি আছে নাকি? আর গুগল যদি সেকেন্ডের মধ্যে খুঁজে বের করে, একদম সেকেন্ডের ভিতরে ঘোরপাক ওর কাছে না সেল করা আছে, ও ক্যাটাগরি করছে। তুমি আলু কি সার্চ করলে আলু কি খাবার, তো খাদ্য তালিকা লাগিয়ে দিচ্ছে, মানুষের নাম ওটা কি
খাদ্যের সাথে তো খাদ্য রাখা ছাড়া আলাদা খাবে। গ্যালারি ও- করে ও ওখানে গ্যালারি রাখা করে হয়েছে। টপ করে যে খাদ্য দিছে একবার টুট করে খাদ্য চাই খাদ্য বিভাগে খাদ্য তো রাখলে একবার দেখি। মানুষ বিভাগে এগুলো ব্যাপার ভিডিওটা বন্ধ করে দিই হ্যাঁ মেলাগুলো রেডি হয়েছে